প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আমরা বিগত ক্লাসে কেন্দ্রীয় প্রবণতার উপপাদ্য সহ একটি অঙ্ক করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখা যাক আমরা কি সমস্যা রয়েছে তোমাদের জন্য। এখন স্ক্রিনে দেখি, আমরা কিছু বেসিক কথাবার্তা দেখিনি, শুনে নিই। তার আগে আমার পরিচয়, আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক পরিসংখ্যান, রাজশাহী কলেজ, রাজশাহী। এরপরেই আপৎকালীন সময়ের জন্য কিছু কথাবার্তা তোমাদের জন্য রয়েছে এখানে। আজকের আলোচ্য বিষয় হলো কেন্দ্রীয় প্রবণতার সাথে সংশ্লিষ্ট কতিপয় গাণিতিক সমস্যা। আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, তার সাথে একটা উপপাদ্যও আছে, প্রমাণ করে দেখাবো। এইটা করার জন্য আমরা যে বইগুলার ব্যবহার করেছি, বুক রেফারেন্সগুলো হচ্ছে মৌলিক পরিসংখ্যান সিদ্দিকুর রহমান, মৌলিক পরিসংখ্যান পরিচিতি মহেন্দ্র কুমার রায় ও রবীন্দ্রনাথ শীল। প্রশ্ন, এখন আমরা সরাসরি পাঠে চলে যাই। পাঠ হচ্ছে মধ্যমা হতে চিহ্ন বর্জিত ব্যবধানগুলির সমষ্টি মধ্যমা অপেক্ষা বড় সংখ্যাগুলি থেকে যোগফল থেকে মধ্যমা অপেক্ষা ছোট সংখ্যাগুলির সমষ্টির বিয়োগফলের সমান। অর্থাৎ বলা হয়েছে আমরা মধ্যমা একটা সংখ্যা রাশিকে, একটা তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে, তার ছোট সংখ্যা মধ্যমা থেকে তার ছোট সংখ্যাগুলির যোগফল এবং মধ্যমা থেকে তার বড় সংখ্যাগুলির বিয়োগফল সমান হবে। অর্থাৎ মধ্যমা থেকে ছোট সংখ্যাগুলির যোগফল মধ্যমা থেকে তার আগের যত ছোট সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল, আর মধ্যমা থেকে শুরু করে সেখান থেকে শেষ পর্যন্ত যত সংখ্যাগুলো আছে তাদের যোগফল করার পরে এই যে ছোট সংখ্যাগুলোর যোগফল এবং বড় সংখ্যাগুলোর যোগফল, এই দুইটার বিয়োগ যদি করি তাহলে বিয়োগফলগুলো কি সমান হবে। অর্থাৎ মধ্যমা সমান, যে পুরো তথ্য রাশিকে যে সমান দুই ভাগে বিভক্ত করে, সেই কথাটাকে এখানে বলা হয়েছে। প্রমাণ, ধরা যাক x1 x2 xm xm+1 xn কোনো চলক x এর n সংখ্যক মান যাদের মধ্যমা a এবং x1 x2 xm মানগুলি মধ্যমা অপেক্ষা ছোট এবং xm1 প্লাস xm2 xn মানগুলি মধ্যমা অপেক্ষা বড়। অর্থাৎ xi লেস দেন a যখন i এর মান 1 to 3 m এবং xi গ্রেটার দেন a যখন i এর মান m1 plus 1 m2 plus 2 n। অর্থাৎ m পর্যন্ত গেলে i এর মান যখন m পর্যন্ত হবে তখন হচ্ছে কি মধ্যমা হবে বড়। অর্থাৎ x1 x2 xm পর্যন্ত গেলে মধ্যমা হবে বড়, আর যখন xm+1 xm+2 xn পর্যন্ত যাবে তখন মধ্যমা হবে বড় আগেরটুকু। অর্থাৎ x1 x2 xm পর্যন্ত গেলে এই মানগুলো মধ্যমা থেকে ছোট হবে, কিন্তু xm+1 xm+2 xn এই পর্যন্ত গেলে মধ্যমার মান হবে ছোট। সেই কথাটাই এখানে বলা হয়েছে। এখন সামেশন 1 to m, সামেশন a লিমিট হবে 1 to m ইকুয়াল টু সামেশন a m+1 পাওয়ার আপার লিমিট হবে n। এই দুইটা সমান হবে, অর্থাৎ মধ্যমা একটা তথ্য রাশিকে সমান দুই ভাগে বিভক্ত করে, সেই কথাটা এখানে বলা হয়েছে। যদি এ থেকে এই 1 থেকে m পর্যন্ত যায় তাহলে পরে যে মান হবে ঠিক m+1 থেকে n পর্যন্ত যায় ঠিক একই মান হবে। সুতরাং সামেশন
মডুলাস এক্স আই মাইনাস এ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স আই দেখাতে পারলেই প্রমাণ যথেষ্ট হবে। অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা যদি দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণ যথেষ্ট হবে। এখন মধ্যমা হতে চিহ্ন বর্জিত ব্যবধানগুলির সমষ্টি, চিহ্ন বাদ দিয়ে যে ব্যবধানগুলো চিহ্ন বাদ দেওয়া অর্থাৎ হচ্ছে মডুলাস, তাহলে সামেশন 1 to n মডুলাস এক্স আই মাইনাস এ ইকুয়াল টু সামেশন 1 to m এক্স আই মাইনাস এ প্লাস সামেশন m প্লাস 1 টু দ্য পাওয়ার n এক্স আই মাইনাস এ। অর্থাৎ এখান থেকে আমরা এই 1 থেকে প্রথমটা ছিল হচ্ছে 1 থেকে n পর্যন্ত, লিমিট ছিল 1 থেকে n পর্যন্ত, আর দ্বিতীয়টার লিমিট 1 m প্লাস 1 থেকে n পর্যন্ত আর 1 থেকে m পর্যন্ত। অর্থাৎ দুইটি ভাগে ভাগ করেছি, মাত্র দুইটা ভাগে শুধুমাত্র ভাগ করেছি, অর্থাৎ মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, যার মানে দুইটা টার্ম খণ্ডিত করার পরে তারপর আবার যদি যোগ করে ফেলি তাহলে একই কথাটা একই দাঁড়াই। এখন ইকুয়াল চিহ্নর পর থেকে আমরা দেখি, যেহেতু মডুলাস আছে আমরা মাইনাস কমন নিয়ে এ মাইনাস এক্স আই করতে পারি, কারণ মডুলাসের জন্য মডুলাসের ভিতর আমরা যে কোনো কিছু করলে পরে কোনো পরিবর্তন হবে না। তার পরের টার্মটা আমরা একইভাবে রেখে দিলাম। এখন মডুলাস চিহ্ন উঠাই দিলে মডুলাসের জন্য মাইনাস চিহ্ন চলে গেল, প্লাস একই রকম পরের টার্মটা, প্লাসের পরের টার্মটা একই রকম রয়ে গেল। আমরা এখানে নোট দিয়ে রাখছি পরম মানের কারণে এইটা ইকুয়াল টু এটা হয়েছে। এখন সামেশন বন্টন করে দিই, সামেশন বন্টন করলে পরে সামেশন এ মাইনাস সামেশন এক্স আই প্লাস সামেশন এক্স আই প্লাস সামেশন এ, দুইটার যার যেখানে লিমিট ছিল সেই লিমিটগুলো বন্টন করে দিলাম। একইভাবে লিমিটগুলো সামেশনের সাথে রয়ে গেল। এখন আমরা সামেশন 1 to m a মাইনাস সামেশন এক্স আই 1 to m প্লাস সামেশন m প্লাস এক্স আই, লিমিট হবে m প্লাস 1 to the upper limit n plus summation 1 to m a। এইটা কেন লিখতে পারলাম, কারণ আমরা আগে ধরে নিয়েছিলাম যে দুইটা মাঝখান থেকে ভাগ করলে পরে সমান হবে, অর্থাৎ সামেশন এ 1 to m ইকুয়াল টু সামেশন এ m প্লাস 1 to n সমান, যার কারণে আমরা সামেশন m প্লাস 1 টু পাওয়ার n এটার মান আছে লিখেছি সামেশন এ 1 to m। এখন দুইটা এ কাটাকাটি চলে যায়, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এখানে একটা মাইনাস চিহ্ন হলে পরে কাটাকাটি চলে যায়, গেলে পরে আমাদের যেটা থাকে তাহলে থাকে হচ্ছে যে সামেশন এক্স আই মাইনাস সামেশন এক্স আই। এই হচ্ছে আমাদের প্রমাণের বিষয় ছিল। পরবর্তী প্রশ্ন, আমাদের এখানে একটা কিছু সংখ্যা দেওয়া আছে, এর মধ্যমা নির্ণয় করতে হবে। সমাধান, পদ্য সংখ্যা মধ্যমা নির্ণয় করতে হলে আমরা জানি সংখ্যাগুলোকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে সাজাইতে হয়। তা আমরা ঊর্ধ্বক্রমে সাজাইলাম, মানের প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে দেখি আমরা ঊর্ধ্বক্রমে সাজাইতে গেলে সবচেয়ে ছোট সংখ্যা যে আছে তাকে প্রথমে লিখবো। সবচেয়ে ছোট সংখ্যা যেটা দেখা যাচ্ছে এখানে 0 আছে, মাইনাস আছে, -1 আছে, -5 আছে, -3 আছে, তার মানে -5ই সবচেয়ে ছোট। -5, তারপর -3, -1, 0, 1, 5, 7, 8। এখানে n এর মান অর্থাৎ কতগুলো সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে 8টি, তার মানে n এর মান হচ্ছে 8, আর যার জোড় সংখ্যা, সুতরাং নিম্ন মধ্যম হবে n প্লাস 2তম পদ এবং n প্লাস 2 প্লাস 1তম পদের গাণিতিক গড়ের সমান। আমরা বলেছিলাম যদি জোড় সংখ্যা হয় তাহলে পরে মাঝের দুইটা
সবচেয়ে মাঝের যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার সেই তম পদগুলো তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদের মানের গাণিতিক গড়। ঠিক এখানে পদের গাণিতিক গড় না, কিন্তু হচ্ছে পদের মানের গাণিতিক গড়ের সমান হবে। তাহলে পরে এখানে দেখি তম পদের মান হচ্ছে 0, তম মান কি n হচ্ছে 8, তাহলে পরে n/2 হচ্ছে 4, 4তম পদের হবে 1 2 3, আচ্ছা 0 হবে হচ্ছে 4তম পদের মান, এবং 5তম পদ হবে, তার পরের পদ হবে কি n/2 প্লাস 1 মানে তার পরের পদ, অর্থাৎ 5তম পদের মান হবে 1। এখন মধ্যমা হবে এই দুইটার গাণিতিক গড়, অর্থাৎ 0 + 1/2 = 0.05, এটাই হবে হচ্ছে মধ্যমা। বোঝা গেছে? যদি এখানে যদি n যদি এখানে n জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে বলেই আমাদেরকে n/2তম পদ এবং n/2 প্লাস 1তম পদের গাণিতিক গড়ের সমান করতে হয়েছে। যদি এখানে বিজোড় সংখ্যা হতো তাহলে পরে আমাদের মধ্যমা হতো n/2তম পদ, অর্থাৎ বিজোড় সংখ্যা হলে মাঝখানের সংখ্যাটা বাদ দিয়ে দুই পাশে সমান, দুই অংশটা সমান থাকে, কিন্তু জোড় সংখ্যা হলে মাঝখানের এক্স্যাক্টলি মাঝখান আমরা কোনো পাই না, যার কারণে আমাদেরকে n/2তম প্লাস n/2 প্লাস 1তম পদের গাণিতিক গড়ের গাণিতিক গড় করে মধ্যমা নির্ণয় করতে হয়। নেক্সট প্রশ্ন দেখি। 1/3 স্কোয়ার ডট 1/3n-1 তথ্য সেট থেকে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফলের ক্ষেত্রে দেখাও যে gm = √am × hm। সমাধান করে দেখি আমরা। সমাধান প্রদত্ত তথ্য সারি যা দেওয়া আছে ঠিক সেটাই উঠাইছে এখানে। এর গাণিতিক গড়ের সংখ্যা অনুযায়ী সংখ্যাগুলো যেগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি যোগ করতে হবে, যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে। এখানে আমরা সেটাই করেছি, যতগুলোকে যোগ করেছি, তারপরে এখানে n দিয়ে ভাগ করেছি। আচ্ছা বলো তো এখানে n হলো কেন? এখানে তথ্য সারিতে মোট তথ্য সংখ্যা n সংখ্যক কেন আমরা পেলাম? এখানে লাস্ট টার্ম দেখছি n-1, কিন্তু আমরা ভাগ করলাম n দিয়ে। কারণ কি? কারণ কেউ বলতে পারবা? দেখো নিচেরটাকে উপরের অংশ সব জায়গায় সবই হচ্ছে 1, তার মানে উপরেরটা কোনো চেঞ্জ হয় নাই, স্থির আছে। নিচের অংশটাকে আমরা খেয়াল করি, নিচের অংশটাকে প্রথম টার্মের উপর নিচে যদি 3 দিই, তার মানে কি কোনো কিছু পাওয়ার 0 মানে 1/1 = 1, তার মানে থাকলো। তারপর দ্বিতীয়টা দেখি 1/3, 3 পাওয়ার উপরে কোনো পাওয়ার নাই মানে কি, তার মানে তার উপরে 1 আছে। তারপরেরটা হচ্ছে 1/3 স্কোয়ার, তার মানে এখানে উপরে স্কোয়ার আছে। এভাবে অগ্রসর হতে হতে লাস্ট টার্ম হচ্ছে 1/3n - 1, অর্থাৎ 0 থেকে n-1 পর্যন্ত গেছে পাওয়ার 3। উপরে 1 স্থির আছে, নিচে 3 বেস 3 স্থির আছে, কিন্তু তার পাওয়ার চেঞ্জ হয়েছে, প্রতিবারে পাওয়ার চেঞ্জ হয়েছে। পাওয়ারটা কিভাবে চেঞ্জ হয়েছে? পাওয়ারটা 0 1 2 এভাবে অগ্রসর হতে হতে n-1, 0 থেকে n-1 হচ্ছে n সংখ্যক পদ। যদি 1 থেকে শুরু হতো, 1 থেকে n পর্যন্ত n সংখ্যক পদ, তার মানে এখানে মোট পদের সংখ্যা আছে n। তাই আমরা গাণিতিক গড় করার জন্য সংখ্যা অনুযায়ী সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই তার পদ সংখ্যা, তাই আমরা এখানে সংখ্যাগুলোকে যোগ করলাম প্রথমে, তারপরে তার পদ সংখ্যা দিয়ে গুণ করলাম, পদ সংখ্যা দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে এখন কি আসা যায়? ওখানে আমরা যে যোগ করলাম সংখ্যাগুলো, যোগ করলে পরে আমাদের একটা কি সামেশনের সিরিজ তৈরি হলো। সামেশনের সিরিজটা কি এরকম গুণোত্তর ধারা সিরিজ, যেখানে সামেশন n = a(1 - r⁴n) ডিভাইডেড বাই 1 - r। এখানে r <1, যার কারণে 1 থেকে বিয়োগ হয়েছে। আর যদি
আর যদি একের থেকে ছোট হয় তাহলে পরে একের থেকে 1 মাইনাস আর টু পাওয়ার এন হবে, আর যদি আর একের থেকে বড় হয় তাহলে পরে আর টু পাওয়ার এন মাইনাস 1 হবে। এটা হচ্ছে সামেশনের সূত্র, গুণোত্তর ধারা সামেশনের সূত্র। আর আর এর পরিচয় আমরা এখানে দিয়েছি, আর হচ্ছে সাধারণ অনুপাত। তোমরা সবাই জানো উচ্চ মাধ্যমিকে এটা অনেক করানো হয়েছে। আর ইকুয়াল টু সাধারণ অনুপাত, এন হচ্ছে পদ সংখ্যা, এ হচ্ছে প্রথম পদ। তাহলে পরে ওই সিরিজের প্রথম পদ কত ছিল? প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1 ছিল। সাধারণ অনুপাত কত ছিল? সাধারণ অনুপাত ছিল 1/3, সাধারণ অনুপাত ছিল 1/3। আর এন এর কথা তো বললাম, এন হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা এনই আছে, এখানে এনতম এনটা পদ আছে। তাহলে পরে আমাদের পদ সংখ্যা স্থির। আমরা এখানে শুধুমাত্র তাহলে পরে সূত্র অনুযায়ী প্রথম পদে এর মান 1 বসাইছি, তারপরে 1 মাইনাসের পরে 1 আর টু পাওয়ার এন, আর এর মান 1/3, তার পাওয়ার হচ্ছে এন। তো আমরা সরাসরি 3-এর উপর পাওয়ার বসাই দিচ্ছি, ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, ডিভাইডেড বাই এটা গড়ের জন্য এন, গড়ের জন্য যে এন ছিল সেই এনটা আমরা রেখে ভাগ অবস্থায় রেখে দিয়েছি। তারপরের লাইনে দেখি, তারপরের লাইনে হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে যে 1 দিয়ে গুণ করলে, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে 1ই থাকবে, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে 1ই থাকে, কোনো সমস্যা নাই। তারপরে 1 মাইনাস 1/3 টু পাওয়ার এন ডিভাইডেড, নিচেরটুকু আমরা সরল করি, নিচেরটুকু সরল করলে 3 লসাগু হচ্ছে 3 মাইনাস 1 2 3 অর্থাৎ 2/3 ডিভাইডেড বাই এন। তারপরের অংশ দেখা যাক, পরের অংশ যেটা হচ্ছে সেটা 3 টু পাওয়ার এন মাইনাস 1, আমরা ওইটাকে সরল করে নিলাম, তার পাওয়ার হচ্ছে 3 টু পাওয়ার এন ইন্টু 3/2 ইন্টু 1/n। আমরা এটাকে উল্টাই দিলাম, এই অংশটাকে এই পরের অংশে এই অংশটুকুকে আমরা কী করলাম? সরল করলাম। এর লসাগু হচ্ছে 3 টু পাওয়ার এন, 3 টু পাওয়ার এন এখানে আসলো -1, আর 3 টু পাওয়ার এন নিচে রয়ে গেল, এটা তার নিচে রয়ে গেল, তার নিচে তো এটা রয়ে গেল। তারপরের অংশে আমরা যেটা করলাম, এইটাকে আমরা এখানে নিলাম, এটাকে উল্টাই দিলাম। 2/3 ছিল, সেটাকে উল্টাই দিলে ভাগ আকারে ছিল, ভাগ আকার থেকে যদি আমরা গুণ আকারে নিই তাহলে উল্টাই যায়, 3/2 হলো। এইটা ভাগ আকারে ছিল, এটাকেও আমরা উল্টাই দিলাম, 1/3 হলো। তাহলে পরে অ্যারিথমেটিক মেন ইকুয়াল টু, অর্থাৎ গাণিতিক গড় ইকুয়াল টু 3 টু পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2i। এই যে 2, এখানে যে 2 আছে, এখানে যে 2 আছে, এন আছে, আর 3 টু পাওয়ার এন -1, এখানে -1 হলো কি করে? উপরে দেখো 3 আছে, উপরে 3কে আমরা যদি নিচে লিখতে চাই তাহলে তার পাওয়ার হয়ে যায় -1। তাহলে পরে এখানে 3 টু পাওয়ার এন আছে, 3 টু পাওয়ার এন এর সাথে আরও একটা 3 আছে যেটা গুণ আকার আছে, যেটার পাওয়ার -1। তাহলে পরে দুটাকে আমরা যদি একসাথে করে লিখতে চাই তাহলে পরে 3 টু পাওয়ার এন -1। তাহলে পরে আমরা পুরো টার্মটা দাঁড়ালো 3 টু পাওয়ার 1 -1 ডিভাইডেড বাই 2i n, 3 টু পাওয়ার n -1। এখন জ্যামিতিক গড়ের সংজ্ঞা আমরা জানি, সংখ্যাগুলি গুণফল এবং গুণ করার পর যতগুলো সংখ্যা তার তততম মূল করতে হবে, আমরা সংখ্যাগুলো গুণ করলাম, আর এখানে টার্ম হচ্ছে এন, তাহলে পরে এনতম মূল করেছি, আমরা এনতম মূল করলে পরে এখানে যেটা দেখা যায়, দেখো এখানে পাওয়ার যা আছে 1/n পাওয়ার থাকলো, কিন্তু উপরেরটা স্থির, দেখো 1/, তারপর নিচেরটা হচ্ছে কি, নিচের টার্মটা আছে 3 টু পাওয়ার 1, 3 টু পাওয়ার 2, 3 টু পাওয়ার n -1।
তাহলে পরে আমরা থ্রি পাওয়ারগুলো যোগ হয়ে যায়, বেস যদি সমান থাকে পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়। তারপরে হচ্ছে থ্রি, তার পাওয়ার হচ্ছে 1 + 2 + 3 ডট ডট প্লাস n-1, তার উপরে যে হোল পাওয়ার যে থাকলো 1/n রয়ে গেল। এখন 1 এইটা আমরা জানি 1 + 2 + 3 ডট ডট n-1 এই একটা কি সিরিজ হয়ে গেল। এই সিরিজটার মান জানি আমরা, যদি n পর্যন্ত যেত তাহলে পরে n × n+1/2, যেহেতু লাস্ট পার্ট হচ্ছে লাস্ট টার্মটাই হবে হচ্ছে n-1, তাহলে পরে আমরা লিখতে পারি n-1 ইন্টু n-1 + 1, তাহলে দাঁড়াই হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, তার পাওয়ার যা থাকার 1/n রয়ে গেল, পাওয়ারটা 1/n রয়ে গেল। এখন তাহলে পরে সব কিছু কাটাকাটি করে সব কিছু এখান থেকে কাটাকাটি করে এখানে দেখো এই যে পাওয়ার 1/n আর এই যে 3-এর পাওয়ার n, এই n আর এই n কাটাকাটি যায়, এই n আর এই n কাটাকাটি যে থাকে হচ্ছে শুধুমাত্র 1/3 টু পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে জ্যামিতিক গড়। এখন তরঙ্গগড়ের সংজ্ঞা অনুযায়ী জানি, কোনো তরঙ্গগড়ের সংজ্ঞা থেকে আমরা জানি যেটা যে উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানের উল্টো মানই হবে হচ্ছে তরঙ্গগড়। আমরা মানগুলোকে উল্টায় দিই, 1/1 + 1/1/3 + 1/1/3 স্কোয়ার প্লাস ডট ডট 1/1 ইন্টু 3i n-1। আমরা সংখ্যাগুলোকে প্রতিটা সংখ্যাকে উল্টাই দিয়েছি, তারপরকে উল্টাই দেওয়ার পর যোগ করেছি, যোগ করে n দিয়ে ভাগ করেছি, যেটা n দিয়ে ভাগ করেছি nটা সরাসরি উপরে উঠাই দিচ্ছি, nটা উপরে উঠে যায়, যার কারণে আমরা সরাসরি একবারে লিখে দিচ্ছি, উপরে উঠাই দিচ্ছি। এ ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো, দেখেছো, যার কারণে একবারে উঠাই দিচ্ছি, আর বেশি সময় ক্ষেপণ করিনি। পরবর্তী লাইনে যেটা লেখা আছে n রয়ে গেল ডিভাইডেড বাই, এখানে দেখো এগুলো পরেরটাতে আমরা উল্টাই দিচ্ছি, 1 রয়ে গেল, তারপরে হচ্ছে যে 1/1/3, তার মানে 3 উল্টায় যায় কি 1-এর উপর বসে, তাহলে পরে 3 হলো প্লাস এই 3 স্কোয়ার যেটা উল্টায় যায় 1-এর উপর বসে, তাহলে 3 স্কোয়ার প্লাস ডট ডট 3 টু পাওয়ার n-1 উল্টায় যায় 1-এর সাথে বসে, তাহলে 3 × n-1। এই হচ্ছে আমাদের সরলকৃত অংশ দাঁড়ালো। এখন ওইখান থেকে আমরা যেটা দেখতে পারি n রয়ে গেল, পরবর্তীতে ওইটা একটা সিরিজ ছিল, সিরিজটার কী বলে, ওটা গুণোত্তর ধারা সিরিজ ছিল, যেটা 3n-1 ডিভাইডেড বাই 3-1। এটা আমরা গুণোত্তর ধারা সিরিজ ছিল, গুণোত্তর ধারা সিরিজ আমরা এর আগেও লিখেছি। সেটা হচ্ছে যে 1 r এর মান 1 থেকে ছোট ছিল, যার কারণে 1 আগে বসছে, কিন্তু এখানে r এর মান 1 থেকে বড়, যার কারণে r এর মান আগে বসছে, 1 পিছনে বসছে। তাহলে পরে আমরা সেখানে গুণোত্তর ধারা সূত্রটা প্রয়োগ করলাম, গুণোত্তর ধারা সূত্রটা প্রয়োগ করার পরে একটু সরল করে নিলাম, সরল করার পরে 2 যে থাকলো, 3-1 মানে হচ্ছে 2টাকে আমরা উল্টায় n এর সাথে নিয়ে গেলাম, 2n ডিভাইডেড বাই 3n-1, 3 পাওয়ার n-1। এখন আমরা তিনটাই গাণিতিক গড় বের করেছি, তরঙ্গ গড়, জ্যামিতিক গড় বের করেছি, তরঙ্গ গড় বের করেছি। তার মানে হচ্ছে যে আমাদের প্রথম অংশ ছিল যে গাণিতিক গড় বের করো, জ্যামিতিক গড় বের করো, তরঙ্গ গড় বের করো। তাহলে আমরা আমাদের প্রথম কাজটা করতে পেরেছি। এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বলা হয়েছে অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন যদি গুণ করা হয় তাহলে পারে সেটা হবে কি জিওমেট্রিক মিনের স্কোয়ার হবে। তাহলে আমরা দেখি সেটা করতে পারি কি না। আমরা অ্যারিথমেটিক মিন বের করেছি, সেটা পেয়েছি, সেটা লিখেছি, ইনটু হারমোনিক মিনটা যেটা বের করেছি সেটা লিখেছি। তারপরে দেখা যাক, এখন দেখো এখান থেকে 2n
2n কাটা যায় এখানে আর এখানে, এই 2n আর এই 2n কাটা যায় এবং এখান থেকে 3n-1 3n-1 এই দুটা কাটাকাটি যায়, তাহলে থাকলো কি 1, এই যে 3 এইটুকু থেকে যায় 1/3n-1 থেকে যায়। তাহলে পরে এইটাকে আমরা আবার কি করতে পারি, এই যে এখানে পাওয়ার আছে 3n-1, এই পাওয়ারটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে পরে কি 2 দিয়ে পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করলে পরে এটা কি গুণ আকারে 2 বার লিখতে পারি, অর্থাৎ অর্ধেক অর্ধেক একটাকে সমান একটা অংশকে সমান 2 ভাগে ভাগ করলাম, ভাগ করার করলে পরে কি আবার যদি যোগ করি একই হয়, কিন্তু আমরা ভাগ করেছি পাওয়ারটাকে যদি ভাগ করি তাহলে পরে গুণ আকারে লিখতে হয়। তাহলে পাওয়ারটাকে যেহেতু আমরা ভাগ করেছি তাই গুণ আকারে লিখলাম 1/3n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/3n-1 ডিভাইডেড বাই 2। তাহলে পরে এই দুইটা টার্ম মানে কি, এখন আমরা জানি এই টার্মটুকু সমান হচ্ছে কি, এই টার্মটুকু সমান হচ্ছে জ্যামিতিক গড়, এই টার্মটুকু সমান হচ্ছে কি জ্যামিতিক গড় ছিল, তার মানে এই টার্মটা 2 বার আছে, তার মানে হচ্ছে জ্যামিতিক গড়ের স্কোয়ার। তাহলে পরে গাণিতিক গড় ইন্টু তরঙ্গ গড় ইকুয়াল টু জ্যামিতিক গড় স্কোয়ার। সুতরাং আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল স্কোয়ার রুট আকারে, তাই আমরা জিএম এর সাথে সমীকরণটা দেখাইতে বলা হয়েছিল জিএম ইকুয়াল টু স্কোয়ার রুট am ইন্টু এইচএম, এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এখানে তেমন কিছু বিষয় নাই, শুধুমাত্র একটা বিষয় যেটা যে তোমাদেরকে গুণোত্তর ধারার সূত্রটা মনে রাখতে হবে। গুণোত্তর ধারার সূত্রটা 2 প্রকার, গুণোত্তর ধারার 2 প্রকার সূত্র আছে। একটা হচ্ছে যে যদি আর এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট হয়, যদি 1 থেকে ছোট হয় তাহলে পরে 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, যদি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত যদি আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে পরে r⁴n মাইনাস 1 ডিভাইডেড বাই r⁴n 1 তার সাথে একটা a গুণ আকারে থাকবে। এই ছিল হচ্ছে এই সূত্রটুকু যদি আমাদের মনে থাকে তাহলে পরেই আমরা এই কাজটা অনায়াসে করতে পারবো, এই অঙ্কটা অনায়াসেই করতে পারবো। দেখতে একটু জটিল প্রকৃতির মনে হলেও আসলে অঙ্কটা জটিল প্রকৃতির না, একেবারেই সহজ আছে। একটাই মাত্র সূত্র প্রয়োগ করেই আমরা সমস্ত অঙ্কটাই শেষ করতে পারি। আমরা এখানে একই টাইপের কিছু অঙ্ক রেখেছি, এখানে রেখেছি 1,1/2, 1/3, 1/4 1/n। তথ্য সেট থেকে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফলের ক্ষেত্রে দেখাও যে জিএম ইকুয়াল টু স্কোয়ার রুট am ইন্টু এইচএম। এখানে আগের অঙ্কটার মতোই আমরা আমাদের এখানে অঙ্কটা করতে হবে। তারপরে এটা তোমাদের হোমওয়ার্ক রেখেছি, এই অঙ্কটা তোমরা বাসায় চেষ্টা করবা অবশ্যই। আগের অঙ্কটা যদি বুঝে থাকো এই অঙ্কটা করতে পারবা। তারপর আরও একটা আমরা হোমওয়ার্ক রেখেছি 1, 2, 4, 8 টু দ্য পাওয়ার 10। তথ্য সেট থেকে গাণিতিক গড়, জ্যামিতিক গড় ও তরঙ্গ গড় নির্ণয় করো এবং প্রাপ্ত ফলাফল থেকে দেখাও যে জিএম ইকুয়াল টু √am ইন্টু এইচএম। এটাও হচ্ছে আমাদের একই রকম গুণোত্তর ধারা, দুটো অঙ্কই হচ্ছে গুণোত্তর ধারার অঙ্ক। গুণোত্তর ধারা থেকে গাণিতিক গড় বের করতে হবে, তরঙ্গ গড় বের করতে হবে, জ্যামিতিক গড় বের করতে হবে এবং এইগুলার যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণে বসাই দিলে পরেই আমরা আমাদের কাজ শেষ হবে। দুইটা প্রশ্নেরই একই ধরনের, প্রথমে 3টা গড় বের করতে হবে, তারপরে তাদের রিলেশনটা দেখাইতে হবে। ঠিক আগে আমরা যে প্রশ্নটা সমাধান করেছি ঠিক একই রকম করতে হবে, একই রকম। তোমরা আগেরটা যদি বুঝে থাকো নিশ্চয়ই এটাও পারবে। এখন আমরা কিছু অঙ্ক করে দেখি। সাধারণ ছোট ছোট অঙ্ক যে প্রশ্ন, এগুলা কুইজ টাইপের প্রশ্ন, অর্থাৎ তোমরা জানো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের ক বিভাগে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, কুইজ প্রশ্ন, 10টা প্রশ্নের 10 মার্ক থাকে, 10টা প্রশ্নের আনসার করতে হয়, যার প্রতিটা প্রশ্নের মান বন্টনে থাকে 1 করে, অর্থাৎ 10টার জন্য 10 নম্বর। তো এই ছোট ছোট অঙ্কগুলো আসে সেখানে 1 নম্বরের প্রশ্ন হয়ে 1 নম্বরের প্রশ্নের জন্য এই ছোট ছোট অঙ্কগুলো আসে। তো যার কারণে আমরা এই ছোট ছোট কিছু প্রশ্ন সেখানে 1 নম্বরের প্রশ্ন কীভাবে সমাধান করতে হবে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে তারই ধারণা হিসেবে, তারই নমুনা হিসেবে কিছু প্রশ্ন রেখেছি। পরীক্ষাগুলো এই প্রশ্নগুলো আমি সাজাইছি বোর্ড প্রশ্ন থেকেই সাজাইছি এখানে। তো দেখা যায় কী আছে এখানে 2, 4, 6, 8 60 তত্ত্ব সারির গাণিতিক গড় নির্ণয় করো। তো নির্ণয় করতে হলে পরে আমাদের শুরু করি, ধরি প্রদত্ত চলক x যার মান সমূহ হলো একটা সংখ্যা দেওয়া আছে, তো আমরা একটা চলক ধরে নিই, তার মানগুলো দেওয়া আছে 2, 4, 6 60 পর্যন্ত আছে, এটাকে আমরা লিখলাম। এবং আরেকটা চলক ধরি নতুন চলক ইউ চলক ধরলাম, ইউ ইকুয়াল টু x/2। ইউ কোথা থেকে আসলে আমরা নতুন চলক আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই কথা বলেছি গড় নির্ণয়ের জন্য একটা ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে কি ইনডাইরেক্ট মেথড, বা একটা হচ্ছে সরাসরি পদ্ধতি, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে যে যেখানে মূল ও মাপনী পরিবর্তন করে অঙ্কগুলা করতে হয়। আমরা এখানে সেটাই করেছি, এখানে নতুন চলক ধরেছি ইউ, যেখানে x/2 এখানে মাপনী পরিবর্তন করেছি। মূল আর মাপনীর কথা তোমাদের মনে আছে? মূল হচ্ছে চলক থেকে যে সংখ্যাটি প্রদত্ত চলক থেকে যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা তাকে বলা হয় মূল, আর প্রদত্ত চলক থেকে যে সংখ্যাটি ভাগ করা হয় তাকে বলা হচ্ছে মাপনী। আমরা একই সাথে মূল ও মাপনী দুইটাই পরিবর্তন করতে পারি, একই সাথে শুধুমাত্র মূল মাপ পরিবর্তন করতে পারি, শুধুমাত্র মাপনীও পরিবর্তন করতে পারি। আমাদের এই অঙ্কে শুধুমাত্র মাপনী পরিবর্তন করেছি, অর্থাৎ আমাদের মূল প্রয়োজন অনুসারে কোথায় কী ধরনের প্রয়োজন হবে, আমরা তথ্য সারি কীভাবে পেতে চাই সেটার উপর নির্ভর করে আমাদেরকে এই কাজটা করতে হয়। আমাদের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পর প্রথম পদ হবে 1, 2 দিয়ে ভাগ করার পরের পদে 4 আছে, 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পরে হবে 2, পরেরটা আছে 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3, তারপরে আছে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 1, 2, 3, 4 স্বাভাবিক সংখ্যাতে পরিণত হবে। প্রথমটা আমাদের দেওয়া আছে জোড় সংখ্যার সেট, পরবর্তীতে আমরা মাপনী পরিবর্তন করে আমরা এটা কি স্বাভাবিক সংখ্যার সেটে পরিবর্তন করে নিতে পারছি, যার কারণে আমরা হচ্ছে যে এই কাজটা করেছি। না হলে পরে আমরা এই কাজটা করতে চাইতাম না, যেহেতু স্বাভাবিক জোড় সংখ্যার সেট আছে আমরা এটাকে পরিবর্তন করে স্বাভাবিক সংখ্যার সেটে পরিবর্তন করতে চাচ্ছি। তো আমরা নতুন যে তথ্য সারি পেলাম ইউ ইকুয়াল টু 1, 2, 3 30, অর্থাৎ লাস্ট পদ ছিল হচ্ছে 60কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি পেলাম হচ্ছে 30। নতুন চলক আমরা একটা পেয়ে গেলাম। এখন নতুন চলকের গড় নির্ণয় করব। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n+1/2। আমরা এটা প্রমাণ করে দেখাইছি তোমাদের, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n+1/2। এখন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় নির্ণয় করি। আমাদের যে নতুন চলক ধরেছি সেখানে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক n এর মান হচ্ছে কি 30 +1/2, অর্থাৎ 31+2 তাহলে পরে কি দাঁড়ালো, এটা হচ্ছে 30। নতুন চলক ইউর গাণিতিক গড় হলো হচ্ছে 31/2। এখন আমাদের এটা নতুন চলকের হয়েছে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার গাণিতিক গড় নির্ণয় হয়েছে, কিন্তু আমাদের এটা প্রশ্নতে এটা বলে নাই, বলেছে 2 থেকে 60 পর্যন্ত, 2, 4, 6 থেকে 60 পর্যন্ত এই সিরিজটার গাণিতিক গড় নির্ণয় করতে হবে। এখন আমরা জানি গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। আমরা এটা জানি যে গাণিতিক গড়ের বৈশিষ্ট্য হচ্ছে যে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। যেহেতু আমরা নতুন চলকের গড় নির্ণয় করেছি, কিন্তু নতুন চলকের গড় নির্ণয় করলে হবে না, কারণ যেহেতু আমরা মাপনী পরিবর্তন করেছি আর আমরা জানি গাণিতিক গড় মাপনীর উপর নির্ভরশীল। তাহলে পরে এখন যদি আমাদের প্রদত্ত চলকের গড় নির্ণয় করতে হয় তাহলে পরে এইটাকে আমরাকে আবার নতুন চলকের
গড়ের জন্য নির্ণয় করতে হবে, প্রদত্ত চলকের গড় নির্ণয় করতে হবে। সেজন্য সমীকরণটা কি, আমরা ইউ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 2 করেছিলাম, তাহলে পরে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু 2u হবে, এক্স ইকুয়াল টু 2u হবে। তাহলে এক্স বার ইকুয়াল টু কী হবে, এক্স বার ইকুয়াল টু 2u বার সমান কথা, দুই পাশেই এই পাশে যদি গড় করেছি তাহলে পরে ওই পাশেও গড় হবে, এক্স এক্স বার ইকুয়াল টু 2i ইউ বার। আর 2 তো হচ্ছে কি ধ্রুবক, ধ্রুবকের উপরে কোনো সামেশন কাজ করে না, সামেশন যদি কাজ না করে গড় নির্ণয়কে আমরা কী করলাম, উভয় পক্ষে সামেশন করলাম, সামেশন দিয়ে তারপরে কি পদ সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে পরেই গড় নির্ণয় হলো। এই কাজটা দুই পক্ষেই করলাম, কিন্তু দুই ধ্রুবক হওয়ার কারণে ধ্রুবকের সাথে সামেশন কোনো কাজ করে না, তাহলে পরে দুই রয়ে গেল। তাহলে পরে এক্স বার সমান কী হবে 2, আর ইউ বারের মান আমরা জানি, ইউ বারের মান হচ্ছে 31/2, তাহলে পরে 2 কাটা গেল, তাহলে পরে এক্স বারের মান হলো কি শুধুমাত্র 31। বুঝতে আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। এখানে আমাদের আমি আরেকটু রিভিউ করি। আমাদের দেওয়া আছে জোড় সংখ্যার একটা সেট, জোড় সংখ্যার সেট দেওয়া আছে, সেখানে জোড় সংখ্যার সেট দেওয়া আছে। আমরা এটা চাচ্ছি যে আরেকটা চলক নিয়ে সেখানে একটু মাপনী পরিবর্তন করে সিরিজটাকে একটু মানে ছোট আকারের করতে মূল মাপনী পরিবর্তন করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো বড় সংখ্যাগুলোকে ছোট সংখ্যায় রূপান্তর করা। যেহেতু এটা 2, 4, 6 আছে বিজোড় সংখ্যার সেট, আমরা এটা স্বাভাবিক সংখ্যার সেটে রূপান্তর করি। কারণ হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড়, স্বাভাবিক সংখ্যার সেটের গাণিতিক গড় আমাদের জানা। এই সূত্রটাকে প্রয়োগ করার জন্যই আমরা মূল মাপনী পরিবর্তন করে স্বাভাবিক সংখ্যার সেটে রূপান্তর করেছি। স্বাভাবিক সংখ্যার সেটের গাণিতিক গড় আমাদের জানা, সেটা কি n+1/2। এখন তাহলে পরে আমরা যে নতুন চলক পেলাম সেই চলকের গড় নির্ণয় করতে পারলাম ইজিলি। তার সেখান থেকে আমরা জানি গাণিতিক গড় মূল মাপনের উপর নির্ভরশীল। সমীকরণ থেকে আমরা ইউ আর এক্সের যে সাথে সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা এক্সের জন্য বের করে রাখি, এক্স বাম পাশে রেখে ইউ সহ যা বাকি অংশটুকু ডান পাশে রাখি। ইউ এর মান আমাদের জানা, ইউ এর মান থেকে আমরা কি এখন আমরা গড় করি, তাহলে পরে এক্স বার ইকুয়াল টু 2i ইউ বার। তাহলে পরে এখান থেকে আমরা বাকি মান বসে এক্স বারের গড় নির্ণয় করতে। এখন প্রশ্ন হচ্ছে ঋণাত্মক বঙ্কিম নিবেশনের ক্ষেত্রে গড় এম, মধ্যমা এমই এবং প্রচুরক এমও এর মধ্যে সম্পর্কটি লিখো। ঋণাত্মক বঙ্কিম নিবেশনের ধারণা আমরা ক্লাসে বলেছি, তোমাদের মনে আছে কিনা? ঋণাত্মক বঙ্কিম যে নিবেশনের একটা নিবেশন ঋণাত্মক বঙ্কিম হবে তখনই যখন যার কি আমরা একটা চিত্র দেখাই, তোমাদের একটা চিত্র দেখাই। দেখো, যার বাম পাশটা ও বেশি কি লম্বা হবে আর ডান পাশটা খুব উঁচু হবে, এ ধরনের রেখাগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম কার্ভ বা ঋণাত্মক বঙ্কিম রেখা। অর্থাৎ ডান পাশটা যে রেখার ডান পাশটা খুবই উঁচু হবে আর বাম পাশটা খুবই কি ঢালু হতে লম্বা হয়ে যাবে। এ ধরনের রেখাটাকেই বলা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম রেখা। এখন ঋণাত্মক বঙ্কিম রেখার থেকে এর গড় মধ্যম প্রচুরকের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে কি, আমরা বলেছি যেদিকে লম্বা পাশটাই থাকে হচ্ছে গড়, মাঝামাঝি থাকে মধ্যমা, আর হচ্ছে কি সবচেয়ে উঁচু যে রেখাটার সবচেয়ে উঁচু অবস্থান সেখানে থাকে হচ্ছে প্রচুরক। অর্থাৎ প্রচুরক যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেই তো প্রচুরক, যার ফ্রিকোয়েন্সি অর্থাৎ যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেই তো প্রচুরক। তার মানে হচ্ছে যে গণসংখ্যা যার বেশি তার হচ্ছে প্রচুরক তার বেশি, তার অবশ্যই সেই গণসংখ্যা বেশি হওয়ার কারণে সেই রেখাটা ওইখানে কি উঁচু হয়েছে। আর এই রেখাটা অঙ্কন করার জন্য কি আমরা হচ্ছে নিচের দিকে এক্স অক্ষে চলক রাখি, চলকের মান, আর ওয়াই অক্ষে গণসংখ্যা রাখি। এক্স অক্ষে চলকের মান আর ওয়াই অক্ষে গণসংখ্যা রেখে এই নিবেশন এই রেখাটা অঙ্কন করতে পারি। অঙ্কন করলে দেখা যাচ্ছে যে এক্স অক্ষ এখানে 0 0 পয়েন্ট
আমাদের 0 পয়েন্ট, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু যেখানে সেটাই হচ্ছে 0 পয়েন্ট। 0 পয়েন্ট থেকে যদি আমরা ভূমি বরাবর অগ্রসর হই তাহলে এক্স এর মান বাড়তে থাকবে, আর যদি জিরো বিন্দু থেকে যদি ওয়াই অক্ষের দিকে অগ্রসর হতে থাকি তাহলে পরে সেটা কি ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যার মান বাড়তে থাকবে। তো আমরা এখন দেখি এখানে সবচেয়ে কাছে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে সবচেয়ে কাছে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে মিন, অর্থাৎ মিন সবচেয়ে কাছে আছে। তার মানে কি 0 বিন্দু থেকে সবচেয়ে কাছাকাছি যে হবে তার মান সবচেয়ে কম হবে। 0 বিন্দু থেকে যত দূরে যাওয়া যাবে তত তার মান এক্স এর মান তত বাড়তে থাকবে। তার মানে কি এখানে প্রচুরক সবচেয়ে দেখা যাচ্ছে, মোড আছে সবচেয়ে পিছনে। তার মানে কি এক্স অক্ষ থেকে 0 বিন্দু থেকে এক্স অক্ষের দিকে সবচেয়ে পিছনের দিকে আছে মোড বা প্রচুরক। তার মানে প্রচুরক এক্ষেত্রে সবচেয়ে বড় হবে, মিন সবচেয়ে ছোট হবে, আর মিডিয়ান সবসময় যে কোনো রেখার ক্ষেত্রে মিডিয়ান সবসময় মাঝে থাকে। তার কারণে মিডিয়ান মাঝে আছে। দেখো সবুজ রঙের রেখাটা হচ্ছে মিডিয়ানকে নির্দেশ করছে, নীল রঙের রেখাটা হচ্ছে যে মোড বা প্রচুরককেও নির্দেশ করছে, আর হচ্ছে কিছুটা হলুদ রঙের যে এটা আছে সেটাকে হচ্ছে মিন নির্দেশ করছে। অর্থাৎ মিন সবচেয়ে এক্স অক্ষের 0 বিন্দু থেকে এক্স অক্ষের দিকে অগ্রসর হলে সবচেয়ে আগে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি মিন, যার কারণে এর ভ্যালুটা হবে কি এর ভ্যালু 0 বিন্দু থেকে এই প্রথম যে এক্স অক্ষের প্রথম যে বিন্দুটা পেয়েছি সেই বিন্দুটার দূরত্ব সবচেয়ে কম, তার মানে তার মানও কম হবে। তারপরে সবচেয়ে বেশি দূরত্বে আছে হচ্ছে কি মোড, আর মাঝামাঝি আছে মিডিয়ান। তার মানে হচ্ছে ঋণাত্মক বঙ্কিং নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় সবচেয়ে ছোট হবে, তারপরে মধ্যমা, তারপরে প্রচুরক। সেটাই এখানে বলা হয়েছে, এর সম্পর্কটা হবে গাণিতিক গড় লেস দেন মধ্যমা লেস দেন প্রচুরক। নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা। এখানে আমরা যে কথাটা বলতে যাচ্ছি, এই ধরনের রেখা অঙ্কন করতে গেলে পরে প্রথমেই আমাদের যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করতে হবে। এক্স অক্ষতে থাকবে চলকের মান, আর ওয়াই অক্ষে থাকবে গণসংখ্যা। তাহলে পরে এক্স অক্ষ এবং গণসংখ্যা অঙ্কন করার পর আমরা একটা রেখা পাবো। রেখাটা সবচেয়ে ঢালু হয়ে লম্বা হয়ে যেদিকে চলে গেছে সেদিকে থাকবে হচ্ছে কি মেন। এই যে কোনো রেখাতে সবচেয়ে লম্বা হয়ে যেখানে চলে গেছে সেখানে থাকবে হচ্ছে মেন, আর যেখানে সবচেয়ে উঁচু হয়ে থাকবে পিক। সবচেয়ে পিক যেটা পিক পয়েন্টটাই হবে হচ্ছে পিক পয়েন্টটা হচ্ছে কি মডুলাস মোড বা প্রচুরক নির্দেশ করে, আর মাঝামাঝি এই দুইটার মাঝামাঝি থাকে মিডিয়ান বা মধ্যমা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই।